আজকে আমরা শিখব পেনাল কোড 1860, যাকে আমরা বাংলা ভাষায় বলবো দণ্ডবিধি 1860। এই দণ্ডবিধি আজকে আমরা শেখা শুরু করব। প্রথমে এই আইনের উপরে আমরা কিছু সংক্ষিপ্ত ইতিহাস শিখব, তারপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিখব, যেই তথ্যগুলো আমাদেরকে টু দি পয়েন্ট একদম মুখস্থ করে ফেলতে হবে। এই তথ্য থেকে এমসিকিউ, রিটেন, এমনকি ভাইভাতেও প্রশ্ন করতে পারে। সো আমাদেরকে এই ছোট ছোট ইনফরমেশনগুলো একদম টু দি পয়েন্ট মুখস্থ রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। তারপরে আমরা সরাসরি ধারায় চলে যাব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই লর্ড ম্যাকলে নামক এক ব্যক্তি, যিনি লর্ড ছিলেন, সেই লর্ড ম্যাকলে সাহেব 1833 সালে দণ্ডবিধি আইন নামে একটি খসড়া তৈরি করেন, যা 1860 সালের 6 অক্টোবর আইনে প্রণীত হয়। আচ্ছা, বিষয়টি হচ্ছে যে একটি খসড়া তৈরি করেছিলেন লর্ড ম্যাকলে সাহেব, ড্রাফটিং করেছিলেন একটি আইনের, যা 1833 সালে দণ্ডবিধি আইন নামে পরিচয় পেয়েছিল এবং পরবর্তীতে 1860 সালের 6 অক্টোবর তা আইনে প্রণীত হয়েছিল। তারপর 1862 সালের 1 জানুয়ারি ইন্ডিয়ান পেনাল কোড নামে এই আইনটি কার্যকর করা হয়। পরবর্তীতে 1973 সালের 30 জুন 8 নং আইন দ্বারা তৎকালীন পাকিস্তান শব্দটি বাদ দিয়ে এর নামকরণ করা হয় দণ্ডবিধি, যা বাংলাদেশ দণ্ডবিধি 1860 নামে প্রচলিত। দণ্ডবিধি আইনটি 1860 সালের 45 নম্বর আইন। এই আইনটি কার্যকর করা হয় 1 জানুয়ারি 1862 সালে। এতে মোট ধারা রয়েছে 511টি, মোট অধ্যায় 23টি এবং দণ্ডবিধি প্রকৃতপক্ষে একটি সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন। আমরা অন্য একটি ভিডিও ক্লিপে এই মূল আইন ও পদ্ধতিগত আইন কি সে ব্যাপারে শিখছি। তো এই দণ্ডবিধি হচ্ছে মূল আইন। এই আইনের উদ্দেশ্য হচ্ছে যে 10 জন দোষী ব্যক্তি খালাস পেলেও যাতে একজন নির্দোষ ব্যক্তি দণ্ড না হয়। এই যে লাইনটি, এই লাইনটি হচ্ছে দণ্ডবিধির মূল উদ্দেশ্য। অর্থাৎ প্রয়োজনে যদি প্রমাণিত না হয় কোনো ব্যক্তির দোষ, তাহলে সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই বিনা প্রমাণে কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করা হবে না। অর্থাৎ যে ব্যক্তি নির্দোষ সেই ব্যক্তিকে সাজা দেওয়া হবে না, প্রয়োজনে 10 জন ব্যক্তিকে খালাস করে দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা শিখব যে কোথায় কোথায় দণ্ডবিধি প্রয়োগ করা যাবে। বাংলাদেশের সকল নাগরিকের ক্ষেত্রে যদি সে অপরাধ করে থাকে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক যারা রয়েছে, বাংলাদেশের জনগণ যারা রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই যদি সে অপরাধ করে থাকে, তাহলে তার ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ করা যাবে। বিদেশি নাগরিকের ক্ষেত্রে যদি সে বাংলাদেশে বসবাস করে, অর্থাৎ বিদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করে পার পাওয়ার কোনো কারণ নেই, যদি সে অপরাধ করে তাহলে তাকেও শাস্তি প্রদান করা যাবে এবং সেখানে দণ্ডবিধি প্রয়োগযোগ্য। প্রবাসী বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে যদি সে অপরাধ করে, আচ্ছা, কোনো বাংলাদেশের মানুষ যদি বিদেশে গিয়ে থাকে এবং সেখানে সে একটি অপরাধ করে, তাহলে সেক্ষেত্রেও ওই ব্যক্তির অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ করা যাবে। বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ বা বিমানের কোনো অপরাধীর ক্ষেত্রে, আচ্ছা, বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন কোনো জাহাজ যা সমুদ্রে চলে বা নদীতে চলে, ওই জাহাজ অথবা বিমান, এই জাহাজ বা বিমানে যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, তাহলে সেখানেও দণ্ডবিধি প্রয়োগ করা যাবে। বাংলাদেশের জলসীমার মধ্যে কোনো অপরাধ সংঘটিত হলে, অর্থাৎ বাংলাদেশের যেই নদীসমূহ রয়েছে সে নদী এবং বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে, আমাদের আগে সমুদ্রের সীমাটা নির্দিষ্ট ছিল না, কিন্তু বর্তমান সরকার সমুদ্রের সীমা নির্দিষ্ট করে দিয়েছে। তো ওই সীমার ভিতরে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে সেক্ষেত্রে ওই অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি প্রয়োগ করা যাবে। বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যগণেরও দণ্ডবিধি আইনে বিচার হবে। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশের যে ডিফেন্স বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, তারপরে বিজিবি যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও দণ্ডবিধি প্রয়োগ করা যাবে। যদি তারা অপরাধ করে তাদের বিচার করা যাবে এবং সেখানে দণ্ডবিধি প্রয়োগযোগ্য।
আচ্ছা, আমরা এতক্ষণ যেই ইনফরমেশনগুলো জানলাম, এই ইনফরমেশনগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করব। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, আমাদের জন্য ভুল না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যতটুকু আমরা তথ্য জেনে নিলাম দণ্ডবিধি সম্পর্কে, আশা করছি এই তথ্যগুলো যথেষ্ট হবে। এখন আমরা ধারায় চলে যেতে পারি। 4 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের সীমানার বাইরে সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে প্রতিবিধির আওতা সম্প্রসারণ। অর্থাৎ বাংলাদেশের সীমানার বাইরে যদি কোনো অপরাধ সংগঠিত করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আওতা সম্প্রসারণ করা যাবে। এখানে দুটি পয়েন্টে বলা হয়েছে, বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে সংগঠিত যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে পৃথিবীর যেখানে অপরাধ করুক না কেন সেখানে এই দণ্ডবিধি সম্প্রসারণ করে ওইখানেও তা প্রয়োগ করা যাবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে, যেখানেই থাকুক না কেন বাংলাদেশে রেজিস্ট্রিকৃত যে কোনো বিমানের যে কোনো আরোহী কর্তৃক সংগঠিত যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন কোনো বিমান যদি বিদেশে গিয়ে অন্য দেশের সীমানার ভিতরে গিয়ে থাকে এবং সেখানে ওই বিমানের ভিতরে যদি কোনো বাংলাদেশের ব্যক্তি বা কেউ যদি অপরাধ করে তাহলে সেই ক্ষেত্রেও সেখানে দণ্ডবিধি প্রয়োগ করা যাবে। আমরা যদি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি আমাদের কাছে এই পয়েন্টটি খুব পরিষ্কার হবে। প্রথমে উদাহরণে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিক ক উগান্ডায় একটি খুন করে, বাংলাদেশের যে কোনো স্থানে তাকে পাওয়া যাবে, তার বিচার করা যাবে ও তাকে খুনের অপরাধে দণ্ডিত করা যাবে। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজ একটি উদাহরণ। বাংলাদেশের যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন, এখানে বলা হয়েছে যে নাগরিকের নাম হচ্ছে ক, সে উগান্ডায় গিয়েছে এবং উগান্ডায় গিয়ে একটি খুন করে ফেলেছে। এই যে খুনটি সে করেছে সে একটি অপরাধ করেছে এবং ওই ব্যক্তিকে বাংলাদেশের যেখানে পাওয়া যাক না কেন ধরে তাকে খুনের অপরাধে বিচার করা যাবে। খতে বলা হয়েছে, মার্কিন নাগরিক খ রংপুরে একটি খুন করে, বাংলাদেশের যে কোনো স্থানে তাকে পাওয়া যাবে, তার বিচার করা যাবে ও খুনের অপরাধে দণ্ডিত করা যাবে। অর্থাৎ মার্কিন নাগরিক যে ব্যক্তি তার নাম হচ্ছে খ, যে সে খ বাংলাদেশি নাগরিক নয়, সে হচ্ছে আমেরিকান নাগরিক। তো আমেরিকান নাগরিক হলেও বাংলাদেশের ভিতরে এসে বাংলাদেশের রংপুরে এসে সে একটি খুন করেছে। এখন যদিও সে বিদেশি নাগরিক তারপরেও বাংলাদেশে অপরাধ করার কারণে তাকে ধরে বিচার করা যাবে এবং দণ্ডিত করা যাবে। গতে বলা আছে, বাংলাদেশের সরকারের চাকরিতে নিযুক্ত জনৈক বিদেশি নাগরিক গ খুলনায় একটি খুন করে, বাংলাদেশের যে কোনো স্থানে তাকে পাওয়া যাবে, বিচার করা যাবে, দণ্ডিত করা যাবে। আচ্ছা, বিষয়টি খুব সহজ। সেটি হচ্ছে যে বিদেশি একজন ব্যক্তি বাংলাদেশ সরকারের চাকরি করছে, তো সে ওই বিদেশি নাগরিক গ, তার নাম হচ্ছে গ, সে খুলনায় একটি খুন করে ফেলেছে। যদিও সে বিদেশি নাগরিক, যদিও সে বাংলাদেশের সরকারি চাকরিতে নিযুক্ত, তারপরেও তাকে বাংলাদেশের যে কোনো স্থানে পাওয়া গেলে তার বিচার করা যাবে এবং দণ্ড দেওয়া যাবে। সবশেষ উদাহরণে বলা হয়েছে, খুলনায় বসবাসকারী একজন ব্রিটিশ নাগরিক ক উমকে চট্টগ্রামে খুন সংগঠনে প্ররোচিত করে, ক খুনের সহায়তার অপরাধে দোষী সাব্যস্ত হবে। বিষয়টি খুব সহজ, একটু বুঝে নেন যে খুলনায় বসবাস করছে একজন ব্রিটিশ নাগরিক, তার নাম হচ্ছে ক, সে উম নামক এক ব্যক্তিকে প্ররোচিত করেছে, বলেছে উৎসাহ দিয়েছে, বলেছে যাও তুমি খুন করো, তাকে প্ররোচনা দিয়েছে। এখন উম যদি খুন করে তাহলে এই উমকে খুনের অপরাধে সহায়তা করার জন্য ককে দোষী সাব্যস্ত করা যাবে এবং শাস্তি দেওয়া যাবে। তারপরে ধারা 5-এ বলা হয়েছে, এই আইন কতিপয় আইনকে ক্ষুণ্ণ করবে না। এই আইনের কোনো কিছুই প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীবৃন্দ, সৈনিকগণ, নাবিকগণ, বৈমানিকগণের বিদ্রোহ ও পলায়নের শাস্তির বিধান সংক্রান্ত কোনো আইন অথবা কোনো বিশেষ স্থানীয় আইনের যে কোনো বিধান বাতিল, রদবদল, স্থগিতকরণ বা ক্ষুণ্ণকরণের জন্য অভিপ্রেত বলে গণ্য হবে না। এখানে আইনের ভাষা লেখা রয়েছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে ডিফেন্স যেই বাহিনী রয়েছে, অর্থাৎ
নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এই ডিফেন্সে যারা সদস্য তাদের বিচার সাধারণত আমাদের যেই নিম্ন আদালত বা উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, এই সমস্ত আদালতে হয় না। এই ডিফেন্সের সদস্যদের বিচার হয়ে থাকে কোর্ট মার্শালের মাধ্যমে। এখন যদি এই ডিফেন্সের সদস্যগণ কোনো অপরাধ সংগঠিত করে তাহলে তাদেরকে কোর্ট মার্শালের মাধ্যমে তাদেরকে বিচার করা হবে এবং শাস্তি দেওয়া হবে। তো এই 5 নম্বর ধারায় বলে দেওয়া হয়েছে যে দণ্ডবিধির কোনো কিছুই ওই বিচারকে ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ যেই বিচারের মাধ্যমে, অর্থাৎ কোর্ট মার্শালের মাধ্যমে যদি কাউকে শাস্তি প্রদান করা হয় বা বিচার করা হয় তাহলে ওই বিচার ব্যবস্থার কোনো কিছুকেই এই দণ্ডবিধির কোনো ধারা বা কোনো কিছু ক্ষুণ্ণ করবে না। এই দণ্ডবিধির মতো কাজ করবে এবং ডিফেন্সের সদস্যদেরকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করা যাবে এবং তাদেরকে দণ্ড দেওয়া যাবে। এই ক্ষেত্রে দণ্ডবিধি কাউকে কোনো প্রবলেম করবে না।